কতদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, রোজ শুধু এই ঘর থেকে বেরিয়ে হেসেল আবার ঘর, ব্যাস। অভিযোগের সুরে বলে উঠল সত্যবতী। তার দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। বুঝতে পারলাম সেও চায় আমি তার পক্ষে কথা বলি। দুপুরে খাওয়ার পর আমি আর ব্যোমকেশ ধূমপানে মগ্ন ছিলাম, আর কথা চলছিল বাংলার কিছু ইতিহাস নিয়ে। হঠাৎই কদিন ব্যোমকেশের এক নতুন নেশায় ধরেছে। সেটা হলো বাংলার ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করা, চেনা অচেনা হাজারো রাজা জমিদারদের নাম আর তাদের কীর্তি নিয়ে কথা বলে, আর মোটা মোটা বইতে মুখ গুঁজে বসে থাকে সারাদিন। হাতে কোনো কেস না থাকায় অবসরে নিজেকে ব্যস্ত রাখতেই হয়তো তার এই নতুন নেশা। আজও ব্যোমকেশ বাংলার এক রাজা চন্দ্রকেতুকে নিয়ে বেশ বড় একটা কাহিনী আরামকেদারায় হেলান দিয়ে বলছিল। তেমন সময়ই সত্যবতী হাতের টুকিটাকি কাজ মিটিয়ে হঠাৎই ঘরে এসে অভিযোগটা করল। সত্যবতী আবার বলল, নিজেরা পুরুষ মানুষ সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, আর আমি একা মেয়ে মানুষ বাড়িতে বসে পচে পচে মরি। ধুর, ভালো লাগে না আর। আমি এবার বললাম, তা তুমি ঠিকই বলেছ, এই একই চিরাচরিত নিয়মে দিন কাটাতে আর ভালো লাগছে না। তুমি কি বলো ব্যোমকেশ? আরামকেদারায় হেলান দিয়ে চোখ বুজিয়ে সিগারেটে টান দিচ্ছিল ব্যোমকেশ। সিগারেটের প্রবাহমান ধোঁয়াকুণ্ডলি পাকিয়ে তার মাথার উপর ঘুরছিল। এবারে একই রকম হেলান দেওয়া অবস্থায় শুধু চোখ খুলে পরিচিত কণ্ঠে বলল, হাতে কোনো কাজ নেই, কোথাও একটু ঘুরে আসা যেতেই পারে। ব্যোমকেশের কথা শুনে সত্যবতীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আনন্দে উচ্ছ্বসিত গলায় সে বলল, সত্যি? কোথাও যাওয়া হবে? হঠাৎই উঠে দাঁড়ালো ব্যোমকেশ। হাতে থাকা সিগারেটের দগ্ধাবশেষ অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে ব্যোমকেশ বলল, সে ব্যাপারটা দেখছি। আচ্ছা, আমি আপাতত একটু বেরোচ্ছি। সত্যবতীর উল্লসিত ভাবটা কিছুটা কমে গেল। সত্যবতী পত্নীসুলভ প্রশ্নটা করল, এই তো কিছু আগে খাওয়া হলো, এখনই না বেরোলে নয় কি? তা ফেরা হবে কখন? ব্যোমকেশ সত্যবতীর দিকে তাকিয়ে হেসে, চিন্তা নেই হে দেবী, অধম অল্পক্ষণেই ফিরিয়া আসিবে। আপাতত অধমের যাওয়ার আজ্ঞা হোক। সত্যবতী হেসে লাজুক স্বরে বলল, ঠং, তুকা তুকা। তাড়াতাড়ি ফেরা হয় যেন। আজ বিকেলে একবার আমাকে নিয়ে ঘুরতে কিন্তু যেতেই হবে। আজ্ঞা শিরোধার্য। বলে ব্যোমকেশ বেরিয়ে গেল। সত্যবতী চলে গেল তার হাতে টুকিটাকি কাজ সারতে, আর আমি গেলাম একটা নিরেট ভাত ঘুম দিতে। ঘুম ভাঙল যখন জানলা খুলে দেখলাম পশ্চিম আকাশে পড়ন্ত সূর্যের রক্তিম ছটা উঁকি মারছে। ঘর থেকে বেরিয়ে দেখলাম বাড়িতে কেউ নেই। বুঝলাম আমি যখন গভীর ঘুমে মগ্ন তখনই কোনো এক সময় ব্যোমকেশ বাড়ি ফিরেছিল এবং পূর্বে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী স্বামী স্ত্রী একটু ঘুরতে বেরিয়েছে। অগত্যা পুঁটিরামের কাছে এক কাপ চা নিয়ে একটা সিগারেট ধরিয়ে বসলাম। ব্যোমকেশ যেসব বইগুলো পড়ছিল সেগুলো পাশেই টেবিলে ছিল। তার মধ্যে একটা নিয়ে খুললাম। কদিন ধরে ব্যোমকেশ এত ইতিহাস নিয়ে কথা বলেছে বলেই হয়তো আমারও ইচ্ছে হলো একটু বইটা পড়তে। যে পাতাটায় পেজ মার্কার দেওয়া ছিল সেই পাতায় দেখলাম লেখা আছে বাংলার এক রাজা চন্দ্রকেতু সম্পর্কে, এছাড়া তার রাজত্বকাল, সময় ইত্যাদি নিয়ে। বইগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখছি, কিছুক্ষণের মধ্যেই ব্যোমকেশ আর সত্যবতী এসে ঢুকল। সত্যবতীর ভাবে পরিষ্কার বোঝা গেল যে সে তার স্বামীর সাথে একান্তে সময় কাটিয়ে প্রচণ্ড খুশি। সত্যবতী রান্নাঘরের দিকে গেল আর ব্যোমকেশ এসে বসলো আমার পাশে থাকা আরামকেদারায়। একটা সিগারেট ধরিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেলান দিল। তারপর আমায় প্রশ্ন করল, অজিত, কি করছিলে? বললাম, রাজা চন্দ্রকেতু সম্পর্কে। বাহ, পড়ে নিয়েছ? ভালোই হলো। স্বাভাবিকভাবে এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। বললাম, মানে? ব্যোমকেশ বলল, মানে কিছুই না, এবারে যেখানে বেড়াতে যাব
সে জায়গাটা রাজা চন্দ্রকেতুর সাথে বিশেষভাবে যুক্ত। সত্যবতী কোথায় যাওয়া হবে জানার জন্য অধীর হয়ে আছে। এতক্ষণ তাকে শুধু চন্দ্রকেতু সম্পর্কে ধারণা দিয়েই কেটে গেছে। তোমায় আবার বলতে হলে সেই শুরু থেকে বলতে হতো। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই আমাদের জন্য চা নিয়ে এসে হাজির হলো সত্যবতী। চা দিয়ে সে বলল, এবার বলো দেখি, কোথায় যাওয়া হবে বেড়াতে? চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে বলতে শুরু করলো ব্যোমকেশ। কলকাতা শহর ও উত্তর 24 পরগনা থেকে 35 কি 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একদা ভাগীরথীর অন্যতম প্রবাহ বিদ্যাধরী নদীর কূল ঘেঁষে অবস্থিত জায়গাটা। এই জায়গাটাতেই ছিল তৎকালীন বেশ প্রতাপশালী রাজা চন্দ্রকেতুর রাজমহল। জায়গাটা গড়ে উঠেছিল আনুমানিক 400 থেকে 800 খ্রিস্টপূর্বে। মানে বুঝতেই পারছো জায়গাটার ঐতিহাসিক গুরুত্ব কতটা। জায়গাটা থেকে গুপ্ত যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। এখনও চন্দ্রকেতুগড়ে রাজমহল আছে। পুরনো দিনের দুর্গ পাঁচিল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সবই দেখা যাবে। চন্দ্রকেতুগড় জায়গাটা বর্তমানে দেবালয়, বেড়াচাপা, শানপুকুর, ঝিকরা ও ইটখোলা গ্রামের বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে আছে। ব্যোমকেশ এবারে সত্যবতীকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, রাজা বিক্রমাদিত্যের সভারত্ন, বিখ্যাত জ্যোতির্বিদ বরাহ মিহিরের পুত্রবধূ খনাকে চেনা আছে নিশ্চয়ই? হ্যাঁ, জানি তো। বেড়াচাপা গ্রামে খনা বরাহ মিহির নামের একটা ঢিবি আছে। শোনা যায় খনা বরাহ মিহিরের বাসস্থান ছিল এই ঢিবির উপরে। আর দেবালয়ে আছে রাজা চন্দ্রকেতুর রাজমহল। বাহ, দারুণ জায়গা তো। জায়গাটার তো ইতিহাস ছড়াছড়ি, কিন্তু গিয়ে থাকবে কোথায়? হোটেল আছে কিনা জানো? ব্যোমকেশ হেসে বলল, সেই ব্যবস্থা করে ফেলেছি। বেড়াচাপার গ্রামে আমার এক পুরনো বন্ধু থাকে। দুপুরে বেরিয়ে তাকে চিঠি লিখে পাঠিয়েছি। বেড়াচাপা গ্রামে জমিদার ছিল আমার এই বন্ধুর পূর্বপুরুষ। আমার উত্তর পেয়ে গেলে থাকা খাওয়ার কোনো চিন্তা নেই। এবার শুধু অপেক্ষা। ব্যোমকেশ যেখানে চিঠি পাঠিয়েছিল সেখান থেকে পরদিন সকালেই টেলিফোন এলো। আমি ধরেছিলাম। ফোনের উল্টো দিক থেকে একটা ভারী গলায় কেউ বললেন, নমস্কার ব্যোমকেশ বাবু, আপনার চিঠিটা পেয়ে আপনাকে ফোন করছি। ব্যোমকেশ আমার সামনেই বসে বই পড়ছিল। দিলাম তাকে রিসিভারটা। কিছুক্ষণ কথা বলার পর রিসিভার রেখে ব্যোমকেশ বলল, ব্যাস, ব্যবস্থা হয়ে গেল। এবার বেরিয়ে পড়লেই হয়। সত্যবতীকে একটা হাঁক দিয়ে ডাকলো ব্যোমকেশ। সত্যবতী এসে বসলো। ব্যোমকেশ বলতে শুরু করলো, শোনো, আমার যে বন্ধুকে চিঠি পাঠিয়েছিলাম তার কাছ থেকে খবর এসে গেছে। সে আনন্দে আমাদের স্বাগত জানিয়েছেন। এবারে বাক্স প্যাঁতরা গুছিয়ে বেরিয়ে পড়লেই হয়। সত্যবতী উৎফুল্ল কণ্ঠে বলল, তাহলে সত্যি সত্যি ঘুরতে যাওয়া হচ্ছে। আমি বললাম, তা তোমার বন্ধুটার পরিচয় দিলে না? ব্যোমকেশ বলতে শুরু করলো, বলছি। আমার এই বন্ধুর নাম শশীভূষণ রায়চৌধুরী। বেড়াচাপা গ্রামে জমিদার বংশের মানুষ। জমিদারির কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। একবার একটা রহস্য সমাধানের ব্যাপারে আমি শশীভূষণের কাকাকে একটু সাহায্য করেছিলাম। তখনই আলাপ। বহুবার তার জমিদারি দেখে আসার আমন্ত্রণ আমায় দিয়েছিলেন, কিন্তু আমারই যাওয়া হয়নি। এবারে আমি সপরিবারে যাব শুনে তিনি মাত্রাতিরিক্ত খুশি। আমি তবে যাই, বাক্সটা গুছিয়ে ফেলি। এই বলে সত্যবতী ব্যোমকেশের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেল ঘরের দিকে। ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, তা কবে বেরোবে বলে ভাবছো? ভাবার কি আছে, কালই বেরিয়ে পড়ব। এরপর আবার সেই এক নাগারে ইতিহাস চর্চা শুরু হলো। রাজা চন্দ্রকেতু, চন্দ্রকেতুগড় নিয়েই ব্যোমকেশ একটা বেশ বড় মাপের বক্তব্য পেশ করে দিল। শ্রোতা কেবল আমি। পরদিন সকালবেলাতেই আমরা বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে ঘণ্টা তিনেকের দূরত্বে যে এমন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ঐতিহাসিক জায়গা ছিল তা আমার ধারণার অতীত ছিল। বেড়াচাঁপা বাস ডিপোতে আমাদের বাস থামল।
বাস থেকে নেমেই দেখলাম সামনে একজন গোলগাল গৌরবর্ণের লম্বা ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন হাসি মুখে। পরনে তার ধুতি আর গরদের পাঞ্জাবি, ধুতির কোঁড়টা পাঞ্জাবির পকেটে। পরিষ্কার করে চাঁচা হাসি মুখে ব্যোমকেশের কাছে এসে বললেন, এতদিনে তবে আপনার এখানে আসার সময় হলো? দেখলাম ব্যোমকেশও তার স্বভাবগত হাসি হেসে বলল, আরে জানেন তো, আমার যা কাজ তাতে সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। সে তো জানি। বললেন ভদ্রলোক। এরপর ব্যোমকেশ আমাদের পরিচয় করিয়ে দিতে যাবে, ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিলেন, সাথে তিনি যে আমাকে আর সত্যবতীকেও চেনেন তাও জানালেন। বললেন, আমি শশীভূষণ রায়চৌধুরী। ব্যোমকেশবাবুর সাথে আমার পরিচয় অনেক আগেই। আপনি তো অজিতবাবু। আপনার সবকটা লেখাই আমি পড়েছি। আমি ব্যোমকেশবাবুর যেমন ভক্ত, আপনার লেখারও ততটাই ভক্ত। বাড়িতে চলুন, আপনার আর এক বড় ভক্ত আছে। আপনারা আসবেন শুনে থেকে সে একেবারে উদ্গ্রীব হয়ে আছে। ব্যোমকেশের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সে হেসে বলল, শশীভূষণ বাবু ওনার ছেলের কথা বলছেন। তা সে বয়সে ছোট হোক বা বড়, আমারও কোনো ভক্ত আছে শুনেই আমার মন উৎফুল্ল হয়ে উঠল। যাই হোক, শশীভূষণ বাবু এবার সত্যবতীর উদ্দেশ্যে বললেন, বৌমা, কোনো চিন্তা নেই। বাড়িতে তোমার সই তোমার সঙ্গে আলাপ জমানোর জন্য একদম ব্যাকুল হয়ে বসে আছে। নমস্কার প্রতি নমস্কারের পর্ব মিটলে শশীভূষণ বাবু আমাদের নিয়ে চলে গেলেন একটা কালো ক্যারিল্যাক গাড়ির সামনে। গাড়িতে যাওয়ার সময় শশীভূষণ বাবু অনর্গল ব্যোমকেশের নামে সুখ্যাতি করে যাচ্ছিলেন। নিজের পতিদেবের নামে এত সুখ্যাতি শুনে সত্যবতীর মুখ উজ্জ্বল হয়ে উঠলেও দেখলাম ব্যোমকেশের সেদিকে কোনো মনোযোগ নেই। সে তাকিয়ে আছে বাইরে থাকা ধ্বংসপ্রাপ্ত দুর্গ পাঁচিল আর টিলাগুলোর দিকে। শশীভূষণ রায়চৌধুরীর বাড়ি গিয়ে বুঝলাম ব্যক্তির আর্থিক অবস্থা খুবই ভালো। পুরনো দিনের আভিজাত্যপূর্ণ জমিদারির লক্ষণ এখনও বেশ টিকিয়ে রেখেছেন শশীভূষণ বাবু। কিন্তু আর্থিক অবস্থা যতই সচ্ছল হোক না কেন, সেই অর্থের বিন্দুমাত্র দম্ভ নেই শশীভূষণ বাবু ও তার স্ত্রীর মধ্যে। মন খোলা অমায়িক প্রকৃতির দুজনেই। শশীভূষণ বাবুর বাড়ি পৌঁছতেই তার স্ত্রী মনোরমা দেবী তড়িঘড়ি এসে আমাদের স্বাগত জানালেন। আসুন আসুন। মনোরমা দেবীর সাথে আরেকজনও এলো। দেখেই বুঝলাম উনিই আমার সেই ভক্ত। একটা ফুটফুটে বছর 6 ছেলে মায়ের আঁচল খামচে ধরে আমার দিকে তাকিয়ে বলল, তুমি অজিত, তাই না? বললাম, হ্যাঁ, তা তোমার নাম কি? সে বলল, আমার নাম সূর্যভূষণ। এরপর সে একে একে ব্যোমকেশ, সত্যবতী আর আমার নাম বলল। শুধু কি তাই, সে পুঁটিরামের কথাও বলল। তাকে কোলে তুলে নিলাম। ব্যোমকেশের দিকে তাকিয়ে এসে বলল, আমার কিছু হারিয়ে গেলে সেটা তুমি খুঁজে দেবে তো? ব্যোমকেশ হেসে তার গালটা হালকা টিপে বলল, নিশ্চয়ই খুঁজে দেব। এরপর মনোরমা দেবীর সাথে চলে গেল সত্যবতী। আমার ভক্ত মহোদয় গেলেন খেলতে। আমি, ব্যোমকেশ আর শশীভূষণ বাবু গিয়ে বসলাম তার বসার ঘরে। সিগারেট খেতে খেতে কথাবার্তা চলছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আচ্ছা শশীভূষণ বাবু, শুনেছি আপনার এই বেড়াচাপা গ্রামে খনা বরাহ মিহিরের ঢিবি আছে, সেটা কি একবার দেখে আসা যায়? বুঝলাম ইতিহাসের ভূত এখনও ব্যোমকেশের ঘাড় থেকে নামেনি। শশীভূষণ বাবু বললেন, নিশ্চয়, কিন্তু বলি কি, এখনই না গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে বিশ্রাম নিয়ে বেরোলে হয় না? ব্যোমকেশ হয়তো তখনই বেড়ানোর জন্য বলতে যাচ্ছিল, কিন্তু তখনই মনোরমা দেবী সত্যবতীকে সাথে করে এসে হাজির হলেন। হাতে তার প্লেট ভর্তি লুচি আর আলুর দম। গাওয়া ঘিয়ে ভাজা লুচি আর আলুর দমের গন্ধে মম করতে লাগলো ঘর। নিন, শিগগির শেষ করুন তো এগুলো। বেলায় জলখাবারের পর গল্প করেই দুপুর হয়ে গেল। এরপর স্নান সেরে রীতিমতো রাজভোজ উদরস্থ করে বিকেল পর্যন্ত বিশ্রাম দিলাম। বিকেলে শশীভূষণ বাবু আমাদের নিয়ে গেলেন খনা বরাহ মিহিরের ঢিবিতে। বেশ উঁচু ঢিবি,
কোনো এক সময় এখানে বরাহ মিহিরের বাড়ি থাকলেও এখন আর সেখানে কিছু নেই। ঢিবি থেকে নেমে আমি দেখতে গেলাম টিলা সংলগ্ন ভগ্নপ্রায় দুর্গ পাঁচিলগুলোর দিকে। যাওয়ার আগে দেখলাম সত্যবতী হাতছানি দিয়ে ডাকলো ব্যোমকেশকে। ব্যোমকেশও চলে গেল। বুঝলাম সত্যবতী কিছুক্ষণের জন্য তার পতিদেবের সান্নিধ্যে একান্তে চায়। বেশ কিছু টিলা দুর্গ পাঁচিল মৌর্য সাম্রাজ্যকালে তৈরি কিছু নিদর্শন দেখে বাড়ি ফিরলাম আমরা। সন্ধ্যাটাও বেশ মজা করেই কেটে গেল। জমিদার বাড়িতে সকল কাজের জন্যই লোকজন আছে, কিন্তু রান্নার কাজটা মনোরমা দেবীই করে থাকেন। সত্যি তাঁর হাতের রান্নার স্বাদই আলাদা। দুপুরে যেমন রাজভোজ খাইয়েছিলেন, রাতেও তেমনই খাওয়ালেন। খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমরা গেলাম যে যার ঘরে। আমি আমার ঘরে এসে টান টান হয়ে শরীর বিছিয়ে দিলাম পালঙ্কে। নরম গদির ওপর শুয়ে খুব তাড়াতাড়ি ঘুম জড়িয়ে নিল আমাকে। পরদিন সকালে শশীভূষণ বাবুর বসার ঘরে আমরা গল্প করছি। মনোরমা দেবী সবেমাত্র চা দিয়ে গেছেন। এমন সময় হঠাৎই টেলিফোনটা বেজে উঠল। শশীভূষণ বাবু রিসিভার তুলে কানে দিলেন। দুই একটা কথা বলার পরেই দেখলাম শশীভূষণ বাবুর হাসি হাসি মুখটা পলকেই কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তার মুখের এমন আচমকা পরিবর্তন দেখে আমরা সকলেই চুপ করে গেলাম। হ্যাঁ, আমি এখনই আসছি, তুই পুলিশে একটা খবর দে বলেই রিসিভারটা নামিয়ে রাখলেন। কিছুক্ষণ আগে পর্যন্ত যে প্রাণোচ্ছল ভাবটা তার মুখে ছিল তার নেই। তার জায়গায় ফুটে উঠেছে একটা ভয় আর দুঃখ মেশানো ভাব। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কি হয়েছে শশীভূষণ বাবু? রিসিভারটা রেখে মাথা নিচু করে বসেছিলেন শশীভূষণ বাবু। এবারে তিনি মাথা তুললেন। তার মুখের ভাব দেখে আমাদের চিন্তা আরও বাড়ল। মুখটা কেমন থমথম করছে, চোখ দুটো ভর্তি জল। মনোরমা দেবী চিন্তিতভাবে জিজ্ঞাসা করলেন, কি কি হয়েছে বলবে তো? কাঁপা কাঁপা গলায় বললেন শশীভূষণ বাবু, কেদার মারা গেছে। রামচরণ ফোনে জানালো, এখনই যেতে হবে। সে কি? ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আপনি কি একটু যাবেন আমার সঙ্গে? নিশ্চয়ই, চলুন, বলল ব্যোমকেশ। বলে উঠে দাঁড়ালেন শশীভূষণ বাবু। বেশ, তবে চলুন, রাস্তায় আপনাকে সব বলছি। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, অজিত তুমিও চলো। গাড়িতে যাওয়ার সময় শশীভূষণ বাবু বলতে থাকলেন, ব্যোমকেশবাবু, কেদারনাথ আমার ভাইয়ের মতোই ছিল। সেই ছোটবেলা থেকেই দারুণ বন্ধুত্বের সম্পর্ক আমাদের। আজ সে আর নেই, তা আমি মেনে নিতে পারছি না। তবে ব্যোমকেশবাবু, আমি আপনাকে বলছি, কেদারের মৃত্যু মোটেও স্বাভাবিক নয়। শশীভূষণ বাবু, আপনি শান্ত হয়ে আমাকে সবটা ভালো করে বলুন। ব্যোমকেশবাবু, আপনি নিশ্চয়ই জানেন আমাদের এই চন্দ্রকেতুগড় পুরো জায়গাটা দেবালয়, বেড়াচাঁপা, শানপুকুর, ঝিকরা, ইটাখোলা আর হাদিপুর গ্রামের বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে। এর মধ্যে ঝিকরা গ্রামের জমিদার ছিল কেদারনাথ। এখানকার বাকি গ্রামের জমিদার বংশের লোকজন বাইরে থাকে, তাই জমিদারি আর নেই। তবে আমি আর কেদার এই জায়গা ছেড়ে যেতে চাইনি, তাই পূর্বপুরুষদের ভিটে আগলে রয়ে গেছি। ছোট থেকে আমি আর কেদার খুব ভালো বন্ধু, একেবারে ভাইয়ের মতো। প্রচণ্ড মন খোলা প্রকৃতির ছিল কেদার। ঝিকরার অত বড় জমিদার বাড়িটাতে কেবল সে আর তার চাকর রামচরণ থাকত। বিয়ে সংসারের প্রতি কোনোদিনই তার ঝোঁক ছিল না। এই কেদারের কোনো এক পূর্বপুরুষ রাজ পরিবারের বিশেষ স্নেহের পাত্র হয়ে উঠেছিলেন। তৎকালীন রাজা
কেদারের সেই পূর্বপুরুষকে উপহার হিসাবে ওই জমিদারি আর একটা মহামূল্যবান রত্ন দান করেন। সেই রত্ন এত বছর কেদারের বাড়িতেই আছে, কিন্তু শেষ কদিন ধরে কেউ ক্রমাগত টেলিফোনে কেদারকে হুমকি দিচ্ছিল, এই রত্ন নাকি কেদারদের নয়, এই রত্ন নাকি জোর করে তারা তাদের কাছে রেখেছে। সেই রত্নের প্রকৃত মালিক সেই রত্ন নিতে আসছে। ভালোই ভালো দিলে ভালো, নইলে দুর্গতির অন্ত থাকবে না। আর তাই আপনার মনে হয় সেই লোকই কেদারনাথ বাবুকে খুন করেছে? শশীভূষণ বাবু উপর নিচে ঘাড় নেড়ে আবার বলতে শুরু করলেন। কেদার সারা জীবনই মহাসাহসী আর বেপরোয়া গোছের ছেলে ছিল, তাই সে ওই সমস্ত হুমকি গায়ে মাখেনি। আমি তাকে এই হুমকির কথা পুলিশকে যতবারই জানাতে বলেছি, সে অট্টহাসিতে ফেটে পড়েছিল। ইস, তখন যদি ও আমার কথাটা শুনতো। দম নেওয়ার জন্য থামলেন শশীভূষণ বাবু। তার মনের অবস্থা সত্যিই খুব খারাপ, দেখেই বোঝা যাচ্ছিল। ব্যোমকেশ এবার জিজ্ঞাসা করল, আপনি সে পাথর দেখেছেন? শশীভূষণ বাবু বললেন, দেখেছি বই কি, একটা বেশ বড় লাল হিরে, ব্লাড ডায়মন্ড, বুঝলেন ব্যোমকেশ বাবু? ভদ্রলোক বলেন কি? ব্লাড ডায়মন্ড? সে জিনিস নাকি কোটিতে একটা মেলে। অবাক হয়ে বললাম, বলেন কি? শুনেছি সে হিরে বড়ই দুষ্প্রাপ্য। কথা বলতে বলতেই গিয়ে পৌঁছালাম ঝিকরার কেদারনাথ সেনগুপ্তের বাড়ির সামনে। বিশাল সিংহদুয়ারের পাশে শ্বেতপাথরের ফলকে খোদাই করা বাড়ির নাম হেমলক ভিলা। বাড়ির নামটা দেখে ভাবলাম, বড় অদ্ভুত নাম তো বাড়ির। শশীভূষণ বাবু বললেন, নামটা কেদারেরই রাখা। বাড়ি মেরামতের সময় ও বাড়ির নাম সেনগুপ্ত ভবন থেকে হেমলক ভিলা করে। এমন কিছু ওই অদ্ভুত শখ ছিল কেদারের। বাড়ির ভিতরে গিয়ে দেখলাম পুলিশ গাড়ি সেখানে আগে থেকেই এসে গেছে। আমরা বাড়িতে ঢুকতেই একজন রোগা লম্বা ভৃত্য স্থানীয় লোক দৌড়ে এসে শশীভূষণ বাবুর পা জড়িয়ে কাঁদতে থাকলো। শশীভূষণ বাবু তাকে শান্ত করে বললেন, রামচরণ, কেদারের দেহ কোথায়? রামচরণ তার কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ও ওপরে দাদাবাবুর শোয়ার ঘরেই গো বাবু। তাড়াতাড়ি আমরা তিনজনে দোতলায় উঠে গেলাম কেদারনাথ বাবুর ঘরে। গিয়ে দেখলাম বেশ বড় ঘরটায় 4 জন উর্দিধারী পুলিশ দাঁড়িয়ে। 3 জন হাবিলদার, আরেকজন সম্ভবত দারোগা। বিছানায় উপুর হয়ে পড়ে আছে বেশ লম্বা চওড়া পাঞ্জাবি ধুতি পরিহিত একটা নিথর দেহ। আর থাকতে পারলেন না শশীভূষণ বাবু, কান্নায় ফেটে পড়লেন। দারোগা এগিয়ে এসে বললেন, আপনারা কারা? শশীভূষণ বাবু তখনও মেঝেতে বসে কাঁদছেন অকাতরে। কোনো দিকে তার কোনো খেয়াল নেই। তাকে দেখে খুব খারাপ লাগছিল। অগত্যা ব্যোমকেশই মুখ খুলল। আগে উনি শশীভূষণ রায়চৌধুরী, কেদারনাথ বাবুর অন্তরঙ্গ বন্ধু, আর আমরা ওনার বন্ধু। দারোগা ভদ্রলোক ভালো করে দেখলেন এবার ব্যোমকেশকে, তারপর বললেন, আপনাকে কোথায় যেন দেখেছি, কোথায় বলুন তো? নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। দারোগা প্রফুল্লভাবে ব্যোমকেশকে নমস্কার করে বললেন, আরে হ্যাঁ, মনে পড়েছে, খবরের কাগজে আপনার একখানা ছবি দেখেছিলাম। তা আপনি তো মশাই বেশ বিখ্যাত ব্যক্তি। আমার সৌভাগ্য আপনার সাথে দেখা হলো। আমার নাম শশাঙ্ক মিত্র। কিন্তু আপনি এখানে, মামলাটা কি আপনি তদন্ত করছেন নাকি? ব্যোমকেশ আর দারোগা শশাঙ্কবাবু যতক্ষণ কথা বলছিল ততক্ষণে আমি ব্যস্ত ছিলাম শশীভূষণ বাবুকে শান্ত করার কাজে। তিনি শান্ত হয়ে নিজের পরিচয়টা আবার দারোগাকে দিলেন। ব্যোমকেশ তখনও দারোগাবাবুর প্রশ্নের উত্তর দেয়নি। উত্তরটা শশীভূষণ বাবুই বলে দিলেন। ব্যোমকেশ বাবু আমার বিশিষ্ট বন্ধু। আমি চাই ব্যোমকেশ বাবু এই কেসের তদন্ত করুক। শুনে দারোগাবাবু ব্যোমকেশের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, আমার ভাগ্য দেখছি খুবই ভালো।
আপনার মতো একজন বিখ্যাত গোয়েন্দার সাথে কাজ করার সুযোগ কজন পায় বলুন তো দেখি? না না, এমন কিছুই না। আর আমি গোয়েন্দা কথাটা পছন্দ করি না। আমি একজন সত্যান্বেষী। সত্য অন্বেষণ করাই আমার কাজ। বেশ বেশ, কিন্তু আমি বুঝতে পারছি না এই কেসে আপনি কি সত্য অবলম্বন করবেন। লাশ দেখে যা মনে হচ্ছে সাধারণ হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। ধূমপান করতেন ভদ্রলোক, হৃদযন্ত্র দুর্বল ছিলই। গিয়ে দেখুন, হাতে আঙুলের ফাঁকে এখনো সিগারেট ধরা আছে। গিয়ে দেখলাম মৃতদেহটা। ব্যোমকেশও লেগে গেল খুঁটিয়ে লাশ পরীক্ষার কাজে। বেশ সুঠাম পেশিবহুল দেহ কেদারনাথ সেনগুপ্তের। ফর্সা টকটকে গায়ের রং, মোচা কালো গোঁপ চাপা দিয়ে দিয়েছে উপরের ঠোঁটটা। চেহারায় জমিদারির ছাপ পরিষ্কার। মুখ থুবড়ে অপুর হয়ে পড়ে আছেন তিনি। তার ডান হাতের তর্জনী আর মধ্যমার ফাঁকে ধরা আছে একটা আধপোড়া সিগারেট। শশীভূষণ বাবু তার বন্ধুর মৃতদেহকে আরও কাছ থেকে দেখে আবার কান্নায় ভেঙে পড়লেন আর বারবার বলতে থাকলেন, না দারোগা বাবু, না। কেদারের মৃত্যু স্বাভাবিক নয়। বডিটা ময়না তদন্তের জন্য পাঠাবেন তো? কারণ আমারও মনে হচ্ছে এটা একটা খুন। দারোগা শশাঙ্ক বাবু কপাল কুঁচকে বললেন, ময়না তদন্তে তো পাঠাবই, কিন্তু আপনার এমনটা মনে হওয়ার কারণটা ঠিক কি? কেদারনাথ বাবুর ঠোঁটের কষ বেয়ে যেমনভাবে লালা বেরিয়ে এসেছে, আমার মনে হচ্ছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। যদিও হার্ট অ্যাটাকের ফলে ওরকমভাবে লালা বেরিয়ে আসে। এরপর আমি ব্যোমকেশের কথাতেই শশীভূষণ বাবুকে নিয়ে চলে গেলাম ঘরের বাইরে। আসার আগে দেখলাম ব্যোমকেশ ঘরের দিকে এদিক ওদিক ঘুরছে, আর দারোগাবাবু লেগে আছেন কেদারনাথ বাবুর দেহ ময়না তদন্তে পাঠানোর জন্য হাবিলদারদের বলছেন। কিছুক্ষণ পরে ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে এলো। এসে শশীভূষণ বাবুকে বলল, আচ্ছা, আমি একবার বাড়ির বাকিদের সাথে কথা বলতে চাই। শশীভূষণ বাবু জানালেন বাড়িতে লোক বলতে শুধু কেদারনাথ বাবু আর রামচরণ, আর কেউ নেই। কেদারনাথ বাবু নাকি এমনই নিরালা শান্ত জীবন পছন্দ করতেন। রামচরণ এলে ব্যোমকেশ তাকে নিয়ে চলে গেল অন্য একটা ঘরে কথা বলার জন্য, আর আমি রয়ে গেলাম শশীভূষণ বাবুর কাছে। তার অবস্থা দেখে আর তাকে একা ছাড়তে মন চাইল না। রাতে খাওয়া শেষে ব্যোমকেশ, শশীভূষণ বাবু আর আমি তিনজনে বসে কথা বলছিলাম। সকালের ঘটনার পর থেকেই শশীভূষণ বাবু একেবারে নেতিয়ে পড়েছেন। হাসি খুশি প্রাণবন্ত মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে। মনোরমা দেবীও প্রচণ্ড কষ্ট পেয়েছেন। কেদারনাথ বাবুর সাথে তার সম্পর্কটা ছিল ভাই বোনের। ব্যোমকেশ বলল, শশীভূষণ বাবু, আপনার বন্ধু কেদারবাবু তো বেশ দামি বিদেশি কোম্পানির সিগারেট খেতেন দেখলাম। লাকি স্ট্রাইক। শশীভূষণ বাবু মুখে কিছু বললেন না, শুধু ঘাড় নাড়লেন অল্প। কিন্তু এরপর যে কথাগুলো ব্যোমকেশ বলল সেগুলো শুনে তিনি প্রথমে রীতিমতো বিদ্রোহী হয়ে উঠলেন। ব্যোমকেশ বলল, শশীভূষণ বাবু, আপনি বলেছিলেন যে কেদারনাথ বাবুর সংসারের প্রতি কোনো মায়া নেই, কিন্তু আপনি সম্ভবত জানেন না এই চন্দ্রকেতুগড়েই শানপুকুর গ্রামেই প্রভাবতী দত্ত নামের এক কুমারী মহিলার সমস্ত বরণ পোষণের দায়িত্ব কেদারবাবু পালন করে চলেছিলেন। কথাটা শোনা মাত্র একেবারে ঠিকরে উঠে বিদ্রোহের সুরে শশীভূষণ বাবু বললেন, কি বলতে চান আপনি? কেদার এমন কিছু যদি সত্যি করত, তবে কাউকে না হলেও সে আমায় অবশ্যই জানাতো। সে কখনো আমার কাছে কিছু লুকোয় না, আর আমি জানি কেদার এসব কোনোদিনই করবে না। আপনি শান্ত হন। আমি বুঝতে পারছি এমন একটা পরিস্থিতিতে এসব কথা আপনার পক্ষে বরদাস্ত করা কঠিন, কিন্তু আমি যেটা বললাম সেটা সত্যি। এমনকি সেই মহিলা প্রায়ই আসা যাওয়া করতেন কেদারনাথ বাবুর বাড়িতে। খবরটা আমি পেয়েছি রামচরণের সাথে কথা বলে। আপনিও চাইলে সত্যতা যাচাই করতে পারেন। হয়তো কেদারবাবু আপনার কাছে কিছু লোকাতেন না, কিন্তু লজ্জার জন্যই হয়তো ব্যাপারটা তিনি আপনাকে জানাননি।
কথাগুলো শুনে চুপচাপ আবার নিজের জায়গায় বসে পড়লেন শশীভূষণ বাবু। ধীরে ধীরে বললেন, শানপুকুরে কেদারের একটা বাগান বাড়ি আছে জানি। কয়েকবার আমরা পিকনিকও করতে গেছি সেখানে, কিন্তু শেষ বছর 10 আর ওদিকে আমার যাওয়া হয়নি। উফ, ভগবান, এতগুলো ধাক্কা একসাথে সহ্য করা আমার পক্ষে অসম্ভব। ব্যোমকেশ এবার অন্য একটা প্রশ্ন করল। জিজ্ঞাসা করল, শশীভূষণ বাবু, কেদারবাবুর সেই মহামূল্যবান হিরেটি কোথায় থাকে সে কথা কে জানে, সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে কি? কেদার, আমি, রামচরণ ছাড়া যতদূর জানি আর কেউ জানতো না। কিছুক্ষণ ভেবে আবার তিনি বললেন, আর একজন জানতো। বছর 2 আগে কেদার একজন সেক্রেটারি রেখেছিল, নাম ছিল অনন্ত বন্দ্যোপাধ্যায়। ছেলেটা দারুণ বুদ্ধিমান ছিল, সমস্ত কাজ একা হাতেই দেখে নিত। কেদারকে অভিযোগ করার কোনো সুযোগও দিত না। কেদারও তাকে খুব স্নেহ করত, তবে হঠাৎই একদিন সে কাজ ছেড়ে রাতারাতি উধাও হয়ে যায়। কেদার অনেক খোঁজ করেও তাকে ফিরিয়ে আনতে পারেনি। অনন্ত জানতো সেই হীরের কথা। ব্যোমকেশ বলল, ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনারও মন আর শরীরের উপর কম ধকল যায়নি, গিয়ে বিশ্রাম নিন। কাল সকালে একবার কেদারবাবুর বাড়ি হয়ে শানপুকুর গেলে ভালো হতো। আচ্ছা, সে আমি নিয়ে যাব না হয়, তবে চলি ব্যোমকেশবাবু। আজ আপনারাও বিশ্রাম নিয়ে নিন। ঘুরতে এসে আপনাদের কোথায় ভালোভাবে দেখাবো জায়গাটা, তা না অহেতু ব্যস্ত করে দিলাম আপনাদের। আরে না না, তেমন করে ভাববেন না, আমরা বেশ ভালোই আছি। শুভরাত্রি জানিয়ে শশীভূষণ বাবু চলে গেলেন। আমরা দুজনে যে যার ঘরে চলে এলাম। পরদিন সকালে আমরা প্রথমে গেলাম ঝিকরায় কেদারনাথ বাবুর বাড়িতে। সেখানে গিয়ে ব্যোমকেশ শশীভূষণ বাবুকে সেই হিরে কোথায় আছে সেটা একবার দেখানোর জন্য বললে তিনি কেদারনাথ বাবুর ঘরেই খাটের পাশে থাকা একটা লোহার সিন্দুকের দিকে গেলেন। সিন্দুকের চাবি কোথায় থাকে তাও তিনি জানতেন। চাবি নিয়ে সিন্দুক খুললেন। নির্দিষ্ট কপাটটা খুলেই শশীভূষণ বাবু ভয়ার্তভাবে আমাদের দিকে তাকালেন। আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম তার দিকে। সিন্দুকের যেখানে হিরেটা থাকতো সেখানে দেখলাম লাল মখমলের ফাঁকা জায়গা ছাড়া আর কিছু নেই। ব্যোমকেশ বলল, তাহলে যে হুমকি দিয়েছিল সে তার কথা মতোই কাজ করেছে, কিন্তু রামচরণের মতে তো এই বাড়িতে কাল কেউ আসেনি। তাহলে একবার রামচরণকে ডাকুন তো। রামচরণ এলে তাকে ব্যোমকেশ একটু কড়া গলাতেই জিজ্ঞাসা করল, রামচরণ, তুমি সত্যি করে বলো কাল কেউ এসেছিল কিনা? মিথ্যে বলে কিন্তু কোনো লাভ নেই। রামচরণ কাঁদো কাঁদো গলায় উত্তর দিল, বাবু, আমি সত্যি বলছি, কেউ আসেনি কাল। শশীভূষণ বাবু বললেন, ব্যোমকেশবাবু, রামচরণ বহু পুরনো লোক এ বাড়ির, ও মিথ্যে বলবে বলে আমার মনে হয় না। আচ্ছা রামচরণ, তুমি তো জানো সেই হীরের সম্পর্কে। রামচরণ উত্তরে জানালো সে জানত। ব্যোমকেশ তাকে আর কিছু বলল না। সে চলে গেলে ব্যোমকেশ কেদারনাথ বাবুর টেলিফোন থেকে থানায় ফোন করে শশাঙ্ক বাবুকে একবার আসতে বললেন কেদারনাথ বাবুর বাড়ি। শশাঙ্ক বাবু এসে পৌঁছলে ব্যোমকেশ তাকে কেদারনাথ বাবুর কাছে আসা হুমকি আর লাল হীরের কথা জানায়। সাথে জানায় সে হীরে এখন উধাও, বাড়িটা একবার ভালো করে খোঁজা দরকার। শশাঙ্কবাবুর পুলিশ বাহিনী আর আমরা সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পেলাম না। তখন শশাঙ্কবাবুকে অনন্ত বন্দ্যোপাধ্যায়ের খোঁজ করতে বলে আমরা গেলাম শানপুকুরে কেদারনাথ বাবুর বাগান বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম একজন বেশ তাগড়ায় দারোয়ান পরিষ্কার জানিয়ে দিল যে কেদারনাথ বাবু ছাড়া আর কারো প্রবেশাধিকার নেই। শশীভূষণ বাবু এগিয়ে গিয়ে বললেন যে কেদারনাথ বাবু মারা গেছেন
আর তিনি জানেন যে এখানে একজন মহিলা থাকেন। তার সাথেই কথা বলতে আমরা এসেছি। দারোয়ান আর আমাদের আটকালো না। আমরা বাড়ির ভিতর যেতেই দেখতে পেলাম একজন অপূর্ব সুন্দরী মহিলা। তার চোখে মুখে গাম্ভীর্য আর চারিত্রিক দৃঢ়তা স্পষ্ট। তাকে শশীভূষণ বাবু জানালেন, আপনি আমাদের একেবারে অপরিচিত, কিন্তু আপনার সাথে কেদারনাথ বাবুর যে সম্পর্ক আছে সে সম্পর্কে আমরা অবগত। কেদারনাথ বাবু আর এই জগতে নেই, তিনি পরলোক গমন করেছেন। মহিলার যে নিজের স্নায়ুর উপর ভয়ঙ্কর আয়ত্ত তা বুঝতে পারলাম। খবরটা শুনে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থেকে আবার নিজের স্বভাবগত গাম্ভীর্য ফিরিয়ে এনে বললেন, আপনারা বসুন, চা খাবেন? না, আমরা কিছু খাবো না, আর আপনার বেশি সময়ও নেব না। দু একটা প্রশ্ন করেই চলে যাব। মহিলা আমাদের সামনে বসলেন। বোমকে শুরু করলো প্রশ্নোত্তর পর্ব। আপনার নাম প্রভাবতী দত্ত, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে কেদারবাবুর পরিচয় কতদিনের? আগে 3 বছরের। প্রভাবতী দিদি, আপনাকে কেদারবাবু কোনো হুমকি সম্পর্কে কিছু কখনো বলেছিলেন কি? না, কখনো কিছু বলেননি। বেশ, আপনি শেষ কবে গিয়েছিলেন তার বাড়িতে? গতকাল সন্ধেবেলায়। তখন বাড়িতে কি কেউ ছিল? না, রামচরণ গিয়েছিল বাজারে। আপনি কেদারবাবুর হাবভাবে কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলেন কি? না, তেমন কিছু আমি দেখিনি। উনি স্বাভাবিকভাবেই ছিলেন। আপনি যান কেমন করে কেদারবাবুর বাড়িতে? গাড়ি আছে, ড্রাইভার আছে, তাতেই যাই। বেশ বেশ, আপাতত আর কিছু জানার নেই, পরে দরকার পড়লে আবার আসবো। সেদিন আমরা ফিরে এলাম শশীভূষণ বাবুর বাড়িতে। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা ধূমপান করছি। শশাঙ্কবাবুর ফোনটা এলো। রিসিভার তুলেছিল শশীভূষণ বাবু। কথা বলার পর তিনি জানালেন, শশাঙ্কবাবু বললেন, ময়নাতদন্তের ফলাফল পাওয়া গেছে। মৃত্যুর কারণ হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়া। কিন্তু শশাঙ্কবাবু বললেন, মৃত্যুর কারণ যাই হোক, একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সেটা তিনি এসেই বলবেন। সন্ধ্যাবেলায় তিনি সরাসরি আমার বাড়িতেই আসবেন। কথা মতো সন্ধ্যা 7টা নাগাদ শশাঙ্কবাবু এলেন বাড়িতে। শশীভূষণ বাবুর বসার ঘরেই আমরা বসে কথা বলছিলাম। ব্যোমকেশ বলল, আপনি আশ্চর্যজনক কি কিছু খুঁজে পেলেন? শশাঙ্কবাবু তার প্যান্টের পকেট থেকে কাগজে মোড়া কিছু একটা বের করে রাখলেন আমাদের সামনে। তারপর যা বললেন তা শুনে আমাদের অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি বললেন, ব্যোমকেশবাবু, এত বছর কাজ করেছি পুলিশে, কিন্তু এমন অবাক করা জিনিস দেখিনি। এটা হচ্ছে সেই মহামূল্যবান লাল হিরে। এটা কোথায় পাওয়া গেছে জানেন? কেদারনাথ বাবুর ডান পায়ের উরু থেকে। মাংস কেটে হিরেটাকে পায়ের ভিতরেই রেখেছিলেন কেদারনাথ বাবু। কি আশ্চর্য ব্যাপার বলুন তো। তার মানে যে হুমকি দিচ্ছিল সে হিরে নিয়ে যেতে পারেনি। মৃত্যুর কারণ কিন্তু হার্ট অ্যাটাকই ব্যোমকেশবাবু। কিন্তু শশাঙ্কবাবু, কেদারবাবুর পারিবারিক ডাক্তারের মতে কেদারবাবুর শরীরে স্বাস্থ্য বেশ শক্তপোক্ত ছিল, আর তার হৃদযন্ত্র যথেষ্ট শক্ত সবল ছিল। না না না, হিসেবটা মিলছে না শশাঙ্কবাবু। আচ্ছা, আপনারা ওই আতপোড়া সিগারেটটা একবার পরীক্ষা করে দেখেছেন? তাতেও কি কিছু পাওয়া যায়নি? একটা আতপোড়া সিগারেট নিয়ে আপনার মাথা ব্যথার কারণটা তো ঠিক বুঝলাম না ব্যোমকেশবাবু। তবু আপনি জানতে চাইছেন যখন, তখন না হয় ওটাও পরীক্ষায় পাঠাচ্ছি। ফলাফল কাল পাওয়া যাবে, আপনাকে জানিয়ে দেব। ব্যোমকেশ এবারে কাগজে মোড়া লাল হীরাটা বের করল। সত্যি প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি! দেখে মনে হচ্ছিল একটা হীরের ভিতর কেউ যেন অজানা পন্থায় বেশ কিছুটা রক্ত ঠুসে দিয়েছে, ফলে হীরেটা একেবারে রক্ত বরণ হয়ে উঠেছে। ব্যোমকেশ বলল, হিরেটা যখন আমাদের কাছে আছে তখন এটাকে সামনে রেখি সেই অজ্ঞাত হুমকি দেওয়া ব্যক্তিকে টেনে আনা সম্ভব। শশীভূষণ বাবু, আপনার মতে কি বলে? আমার মতে, ব্যোমকেশ বাবু, আপনি যা বলছেন তা সত্যি। কিন্তু ব্যোমকেশ বাবু, আপনি কি নিশ্চিত যে হিরেটা আমাদের কাছে আছে? শশীভূষণ বাবু, আপনার মতে কি বলে?
চেনা জানার মধ্যে এ কাজ কি কেউ করতে পারেন? আমার মাথায় কিছুই আসছে না, তবে ওই প্রভাবতী দত্তের উপর আমার সন্দেহ হচ্ছে। নারী জাতির এমন মূল্যবান মণিমুক্তির উপর লোভ থাকা খুব স্বাভাবিক, তবে মহিলাকে দেখে মনে হয় না তিনি এই কাজ করতে পারেন। আবার বলা যায় না, নারী চরিত্র অতি ছলনাময়ী। এবারে শশাঙ্কবাবুকে উদ্দেশ্য করে ব্যোমকেশ বলল, আচ্ছা, আর অনন্ত বন্দ্যোপাধ্যায়ের খোঁজ পেলেন? শশাঙ্কবাবু বললেন, আগে না, কোনো খোঁজই পাইনি। রাতে খাওয়ার পরে আমি একটু ছাদে গিয়ে হাঁটছিলাম, দেখলাম ব্যোমকেশও এলো। দুজনে একটা করে সিগারেট ধরালাম। ব্যোমকেশ বলল, অজিত, বুঝলে তো, আমার বিশ্বাস ওই আতপোড়া সিগারেটটাই সমস্ত জট খুলতে পারে। আর একটা জিনিস তো আছেই আমাদের কাছে, আমার তুরুপের তাস। কিন্তু খুন হলেও কে করলো খুনটা? তোমরা যাই বলো, প্রভাবতী দেবী খুন করতে পারেন বলে আমার মনে হয় না। ব্যোমকেশ গম্ভীরভাবে শুধু বলল। আমি এবার প্রসঙ্গটা একটু পাল্টাতে বললাম, কেদারনাথ বাবুর বাড়ির নামটা দেখছিলাম, অমর নামের বাড়ি অন্য কোথাও দেখেছ কি? হঠাৎই দেখলাম ব্যোমকেশের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে আমার পিঠ চাপড়ে বলল, সাবাস অজিত, দারুণ ধরেছ, আমার আগেই বোঝা উচিত ছিল। অবাকভাবে বললাম, কি ধরলাম আবার আমি? সত্যি তুমি বুঝতে পারছো না অজিত? না। তুমি সবে যে নামটার কথা বললে সেটা আসলে কি তা কি তুমি জানো? হেমলক যে একটা গাছ সেটুকুই আমি জানতাম, সেটাই বললাম। ব্যোমকেশ সেটা শুনে বাকি যা বলল তা শুনে আমার তাজ্জব বুনে যাওয়া হালটা দ্বিগুণ হলো। হেমলক একটা গাছ ঠিকই বলেছ, কিন্তু এই গাছের আঠা যে কতটা মারাত্মক বিষ সেটা কি জানো? এই বিষ শরীরে গেলে রক্তের সাথে এমনভাবে মিশে যায় যে এর পরে আর কোনো চিহ্ন পাওয়া যায় না। এই বিষ ধীরে ধীরে রক্তের চাপ বাড়িয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দেয়। প্রাচীনকালে এই বিষের প্রচুর ব্যবহার হতো মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। ভেবে দেখো অজিত, একটা ঐতিহাসিক জায়গায় ঐতিহাসিক পদ্ধতিতে একটা ঐতিহাসিক হীরের জন্য খুন হলেন একজন। ইতিহাস কেমন অদ্ভুতভাবে আমাদের জড়িয়ে রাখে, দেখতে পাচ্ছ? যাই হোক, চলো আজ শুয়ে পড়া যাক। কাল একবার রামচরণকে বলে অনন্ত বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিছু খবরাখবর নিতে হবে। চলো চলো, আজ যাওয়া যাক। সবই বুঝলাম, কিন্তু এখানে হেমলক গাছের থেকে পাওয়া আঠা কিভাবে এলো সেটাই বুঝলাম না। পরদিন সকালে উঠতে একটু দেরি হয়েছিল আমার। শুনলাম ব্যোমকেশ আর শশীভূষণ বাবু আগেই বেরিয়ে গেছেন। চা খেয়ে বসে আছি শশীভূষণ বাবুর বসার ঘরে, টেলিফোনটা বেজে উঠল। একটু কিন্তু কিন্তু করে ধরলাম ফোনটা। শশাঙ্ক বাবু, গলায় উত্তেজনা স্পষ্ট, বললেন, ব্যোমকেশ বাবু আছেন? আমি অজিত। ব্যোমকেশকে কিছু বলতে হলে তা আমায় জানাতে পারেন। ব্যোমকেশ বাবুকে বলবেন তার ধারণা একেবারে সঠিক। লাকি স্ট্রাইকের বাক্সের ওই শেষ সিগারেটের ফিল্টারে নিকোটিনের কষের সাথেই পাওয়া গেছে বিষ। সে বিষ যে সে চেনা বিষ নয়, পাওয়া গেছে হেমলক। আচ্ছা, বলে ফোন রেখে আমি ভাবছিলাম যে খবর এতক্ষণে শশাঙ্কবাবু দিলেন ব্যোমকেশ তা বহু আগেই ধারণা করে নিয়েছিল। এমন সময় ব্যোমকেশ আর শশীভূষণ বাবু ঢুকলেন ঘরে। কিছুক্ষণ আগে শশাঙ্কবাবুর দেওয়া খবরটা দিলাম ব্যোমকেশকে। ব্যোমকেশ সবটা শুনে হাসি মুখে বলল, সে তো জানাই ছিল। এরপর ব্যোমকেশ একটা ছোট ছবি বের করে রাখলো টেবিলে। দেখলাম সম্পূর্ণ অচেনা একজন সুদর্শন যুবকের ছবি সেটা। ব্যোমকেশ বলল, এই হলেন অনন্ত বন্দ্যোপাধ্যায়। রামচরণকে বলে সে কাছারি বাড়িতে নায়েব মশাইয়ের কাছ থেকে এটি এনে দেয়। এরপর ব্যোমকেশ শশীভূষণ বাবুকে বলল, চলুন আরেকবার বেরোতে হবে, একবার শানপুকুর যেতে হবে। এক দফা করে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। শানপুকুরে কেদারনাথ বাবুর বাগান বাড়িতে পৌঁছে প্রভাবতী দেবীর সামনাসামনি বসলাম আমরা। অনন্ত বন্দ্যোপাধ্যায়ের ছবিটা প্রভাবতী দেবীকে দেখিয়ে ব্যোমকেশ প্রশ্ন করল, একে চেনেন? না, কে ইনি? প্রভাবতী দেবী
আমরা জানি যে এনাকে আপনি চেনেন। অনন্তবাবুর আপনার প্রতি দুর্বলতার কথা জানতে পেরেই তো কেদারবাবু তাকে কাজ থেকে বের করে দিয়েছিলেন। কি ঠিক বলছি তো? এবারে দেখলাম প্রভাবতী দেবীর গাম্ভীর্য মাখানো মুখটায় আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করলো কেমন যেন একটা অজানা ভয়। তিনি বললেন, না মানে হ্যাঁ ওই আর কি। এখন অনন্তবাবু কোথায় তা আপনি জানেন? প্রভাবতী দেবী আবার সুদৃঢ় কণ্ঠে বললেন, না আমি জানি না। ব্যোমকেশ এবার হালকা হেসে জিজ্ঞাসা করলো, এই বাড়িতে আপনি ছাড়া আর কে থাকেন? আমার এক বৃদ্ধা কাজের লোক, সে আমার সাথে এই বাড়িতেই থাকে। আর আছে দারোয়ান আর ড্রাইভার, ওনারা থাকেন বাইরের বাগানের দিকে দুটো ঘরে। একবার ওদের ডাকুন, আমি শুধু একবার করে তাদের দেখতে চাই। প্রভাবতী দেবী প্রত্যেককে ডেকে পাঠালেন। দারোয়ানকে আমরা আগেই দেখেছিলাম, বৃদ্ধাকেও দেখলাম, বয়স প্রায় 70 ছুঁই ছুঁই। ড্রাইভারকে দেখে মনে হলো তারও যথেষ্ট বয়স হয়েছে। কাঁচায় পাকায় বড় বড় গোঁফদাড়িতে ভর্তি তার মুখ, চোখ কেমন ঘোলাটে। তাদের প্রত্যেককে দেখা হয়ে গেলে তাদের চলে যেতে বলল ব্যোমকেশ, আর প্রভাবতী দেবীকে বলল, প্রভাবতী দেবী, কেদারবাবুর কাছে একটা মহামূল্যবান রত্ন ছিল, সেটার জন্যই সম্ভবত উনি খুন হয়েছেন। সেই রত্নটি এখনো খুঁজে পাওয়া যায়নি। সম্ভবত ওটা কেদারনাথবাবু বাড়িতেই কোথাও লুকিয়ে রেখেছেন। উনি হয়তো আপনাকে বলেননি যে ওনার কাছে এই রত্ন লুটের এবং তার প্রাণহানির হুমকি আসতো। যে বা যারা এই হুমকি দিত তারা বা সেই হয়তো খুন করেছে। আপনার কারো ওপর কোনো সন্দেহ আছে কি? কেদারবাবুর কোনো শত্রুর কথা আপনি জানেন? না, উনি কোনোদিন আমাকে এই নিয়ে কিছু বলেননি, এমনকি ব্যক্তিগত কোনো কিছুই কখনো তেমন জানাননি। আমিও ওনাকে কখনো সেসব ব্যাপারে জিজ্ঞাসা করিওনি। আচ্ছা বেশ, আপনি কোনো কিছু জানতে পারলে জানাবেন আমাদের। আজ আমরা উঠলাম, তবে নমস্কার। গাড়িতে বাড়ি ফেরার সময় আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, ব্যোমকেশ তোমার কি মনে হয় প্রভাবতী দেবী কেদারনাথ বাবুকে? আমার কথা শেষ হওয়ার আগেই ব্যোমকেশ গম্ভীর গলায় বলল, অজিত, লক্ষ্য করেছ অনন্ত বন্দ্যোপাধ্যায়ের কথা বলার পরেই প্রভাবতী দেবীর মুখের ভাবটা কেমন পরিবর্তন হয়েছিল? আর হিরেটার কথা শুনেও উনি কেমন যেন ইতস্তত করছিলেন। হ্যাঁ, তবে উনি হীরের লোভে খুন করেছেন? ব্যোমকেশ একইভাবে গভীর চিন্তামগ্ন হয়ে বলল, না 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 না, তা আমি বলছি না। তবে কেদারবাবুর প্রতি প্রভাবতী দেবীর একটা অদ্ভুত চাপা বিতৃষ্ণা আছে, সেটা তার কথা শুনলেই বোঝা যায়। এবারে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি প্রভাবতী দেবীকে ওই হিরেটার ব্যাপারে মিথ্যে কেন বললে? ব্যোমকেশ এইবার তার চিন্তামগ্ন ভাবটা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে বলল, যুক্তিপূর্ণ অনুমানের উপর আমার আস্থা সর্বদাই বেশি, তা তো জানো। এবারেও তেমন একটা ফাঁদ পাতলাম, দেখা যাক শিকার ধরা দেয় কিনা। আমার অনুমান বলছে সে ধরা ঠিক দেবেই। তার এত দিনের আকাঙ্ক্ষিত বস্তুর সন্ধান দিলাম যে। আমরাই কথা বলে যাচ্ছিলাম, আর শশীভূষণ বাবু চুপ করে উদাস নয়নে তাকিয়েছিলেন বাইরের দিকে। তাকে জিজ্ঞাসা করলাম, কি হলো আপনার, এত চুপ করে কেন? না, কেদারের কথা বড় মনে পড়ছে। জীবনের একটাই ভুল তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। তার যা অবস্থা তাকে তখন আর কথা বলাতে ইচ্ছে হলো না। চুপচাপ আমরা ফিরে এলাম বাড়িতে। শুধু ভেবে গেলাম কেদারনাথবাবু নিঃস্বার্থভাবে প্রভাবতী দেবীর দায়িত্ব পালন করে গেলেন, আর সেই কিনা শুধুমাত্র লোভে পড়ে তাকে খুন করলেন। দুপুরে খাওয়া হয়ে গেলে অন্য দিনের মতোই আমরা ধূমপান করছিলাম। তখন ব্যোমকেশ জানালো যে আজ রাতে আমরা কেদারনাথবাবুর বাড়িতেই থাকব। রামচরণকে সবটা জানানো আছে, সেই ব্যবস্থা করে রাখবে। কেদারনাথবাবুর বাড়ির বিশাল বড় ঘড়িটা শব্দ করে রাতের সমস্ত নিস্তব্ধতা খান খান করে জানালো মধ্যরাত উপস্থিত। ব্যোমকেশের কথা মতন আমরা চারজন মানুষ অন্ধকারে মিশে ধীরে ধীরে এগিয়ে গেলাম কেদারনাথবাবুর ঘরের দিকে। অন্ধকারেই দরজা খুলে প্রত্যেকে চলে গেলাম ঘরের মধ্যে।
চারজন বলতে আমি, ব্যোমকেশ, শশীভূষণ বাবু আর দারোগা শশাঙ্ক বাবু। আমি আর শশীভূষণ বাবু গিয়ে লোকালাম বিশাল লোহার সিন্দুকটার একেবারে পিছনে। আলো জ্বললেও এখানে দেখতে পাওয়ার কোনো সুযোগই নেই। ব্যোমকেশ গেল দরজার একেবারে পাশে একটা দেওয়ালের আড়ালে, আর শশাঙ্কবাবু গেলেন খাটের তলায়। ঘর একই রকমের অন্ধকার, দরজাটা শুধু ভেজানো। সমস্ত রাতের নৈশব্দ আবার একবার ভাঙল। তবে এবারে একজনের আর্তনাদ, গলাটা পরিচিত, রামচরণ। হঠাৎ সে চেঁচিয়ে উঠেই আবার থেমে গেল। তার চিৎকার থামার সাথে সাথে আবার চারিদিকে জাপটে ধরল রাত্রির নিস্তব্ধতা। শশীভূষণ বাবু উঠে দেখতেই যাচ্ছিলেন যে কি হলো, কিন্তু আমি তাকে ধরে আবার বসিয়ে দিলাম, কারণ ব্যোমকেশ বারবার বলে দিয়েছে যাই হোক কেউ কারোর জায়গা যেন না ছাড়ে। কিছুক্ষণ বাদে দেখলাম ভেজিয়ে দেওয়া দরজাটা আস্তে আস্তে খুলে গেল, আর একটা জোরালো টর্চের আলো ঘরের সমস্ত অন্ধকারের মাঝে একটা প্রকাণ্ড ছিদ্র করে সরাসরি এসে পড়ল আমাদের আড়াল করে রাখা সিন্দুকটায়। ধীরে ধীরে এগিয়ে এলো আলোটা, আর ঠিক তখনই দেখলাম আলোর রেখাটা কিছু ইতস্তত এদিক ওদিক হয়ে একটা নির্দিষ্ট জায়গায় থেমে গেল। সাথে শব্দ পেলাম কিছু মাটিতে পড়ে গেল, তার সাথে ধস্তাধস্তির শব্দ। তাড়াতাড়ি গিয়ে জ্বাললাম ঘরের আলো। ব্যোমকেশ ততক্ষণে টর্চধারীকে কাত করে ফেলেছে, এবারে তার মাথা থেকে সরিয়ে দিল। দেখলাম সেই ছবির সুপুরুষ ব্যক্তিটা অনন্ত বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার মুখে এখন ভয়ঙ্কর রাগ। হিংস্রতা সমস্ত মুখের রন্ধ্রে রন্ধ্রে স্পষ্ট। প্রচণ্ড রাগে ফুঁসছে সে, ঘন ঘন দম নেওয়ায় শরীরটা ফুলে ফুলে উঠছে। ব্যোমকেশ তাকে ধরে আছে বজ্র মুষ্টিতে, অনন্ত বন্দ্যোপাধ্যায়কে। ঠিক এমন সময় নিজেকে ছাড়িয়ে পালানোর উদ্যোগ তিনি নিতেই ব্যোমকেশের বজ্রের ন্যায় প্রহার তাকে আবার ধরাশায়ী করল। সব কিছু আয়ত্তে আসার পর শুরু হলো জিজ্ঞাসাবাদ। ব্যোমকেশের প্রশ্ন, তাহলে অনন্তবাবু সত্যি করে বলুন তো, বছর 2 আগে আপনার হঠাৎ উধাও হয়ে যাওয়ার ড্রাইভার বেশে ফিরে আসার কারণটা কি? আমি অল্প কিছুটা জানি, বাকিটা আপনি বলুন না। অনন্তবাবু তখনও আহত পশুর মতো ছটপট করছেন। তাকে জাপটে ধরে আছে 2 পুলিশ কর্মী। ঘর ঘরে গলায় তিনি বললেন, নাটক করছেন কেন? সবটাই তো জানেন, আপনি বলুন না। বেশ, আমি বলছি, ভুল হলে আপনি শুধরে দেবেন বলে ব্যোমকেশ শুরু করল। 2 বছর আগে আপনি যখন কেদারনাথ বাবুর কাছে সেক্রেটারির কাজ করছেন, হঠাৎই একদিন জানতে পারলেন প্রভাবতী দেবীর কথা। নিজের কৌতূহল মেটাতে খোঁজ নিয়ে একদিন তাকে দেখলেন। প্রথমবার দেখেই আপনি দুর্বল হয়ে পড়লেন তার প্রতি। সম্ভবত প্রভাবতী দেবীও আপনার প্রতি কিছুটা আকৃষ্ট হয়েছিলেন, আর সেই ব্যাপারটাই কেদারনাথ বাবু জানতে পেরেছেন এবং আপনাকে ভালোই ভালো এখান থেকে চলে যেতে বলেন। আপনিও তাই করেন। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর আপনি ফিরে আসেন। নাটক আপনি আগে থেকেই করতেন এবং রূপ পরিবর্তনে আপনি পটু। বৃদ্ধ ড্রাইভারের বেশে আপনি ফিরে এলেন। এই কথা তো আপনি নিশ্চয়ই জানতেন যে আপনারা রাজ পরিবারের উত্তরসূরি, তার সাথে মহামূল্যবান হিরেটার কথাও জানতেন। বেশ কিছু পড়াশোনা করে জানলেন সেই হিরে আসলে রাজ পরিবার উপহার দিয়েছিলেন কেদারনাথ বাবুর পূর্বপুরুষকে। না না, উপহার নয়, ছল করে ওই হিরে হাতিয়ে নেওয়া হয়েছিল। সে জিনিসের আসল মালিক আমি, তাই ওটা আমারই প্রাপ্য। সে যাই হোক, আমাকে বলুন তো, আপনি সিগারেটের বাক্সটা কেমন করে বদলালেন? প্রভাবতী দেবীর সাহায্যে কি? প্রভাবতী? সে তো আমার খেলার একটা ছোট্ট গুটি ছিল মাত্র। শেষ যেদিন আমি প্রভাবতীকে কেদারনাথের বাড়ি দিতে যাই, সেই দিন ওরা ঘরের ভিতর চলে গেলেও আমি বসেছিলাম বসার ঘরে। বোকা লোকটা প্রভাবতীকে পেয়ে তার অতি প্রিয় সিগারেটের বাক্সটাই নিয়ে যেতে ভুলে গেল, আর আমি পেলাম সুবর্ণ সুযোগ। ওটা যে আপনি সরিয়েছিলেন সেটা বুঝেছিলাম। প্রভাবতী দেবীর বাড়িতে যেদিন গিয়ে দেখলাম আপনি বাড়ির বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছেন। পরে আসার সময় সিগারেটের ফেলে দেওয়া অবশেষটা দেখলাম। লাকি স্ট্রাইক।
একজন ড্রাইভারের পক্ষে এত দামি সিগারেট খাওয়াটা বড্ড বেমানান, তাই নয় কি? তখনই আপনার উপর আমার দৃষ্টি আকর্ষণ হয়। খোঁজ নিই আপনাকে নিয়ে। আপনার ছবিটা দেখার পর যখন আপনাকে দেখেছিলাম, প্রথমটায় আমিও ধরতে পারিনি, কিন্তু পরে একটু চিন্তা করতেই বুঝলাম আপনার স্বরূপ। আপনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। কেদারনাথ বাবুর উপর রাগও মিটত, আর ওই মূল্যবান রত্নটাও আপনি পেতেন, সাথে প্রভাবতী দেবীকেও। কিন্তু কেদারনাথ বাবু নিজে মারা গেলেও সেই হিরে আপনার হাতে আর আসতে দিলেন না। সেই হিরে আমার কাছে আছে, এই দেখুন। ব্যোমকেশ তার পকেট থেকে বের করলো সেই রক্তরাঙা হিরেটা, তারপর আবার বলতে শুরু করলো। প্রভাবতী দেবী আপনাকে চিনতে পেরেছিল, কিন্তু আপনি তাকেও ভুলিয়ে নিয়েছিলেন। সম্ভবত তাকে আপনি শুধু লোভ দেখিয়েছিলেন, হিরেটা হাতিয়ে নিয়ে তাকে নিয়ে আপনি দূরে কোথাও পালিয়ে যাবেন। কিন্তু আপনি যে কেদারনাথ বাবুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চান সে কথা জানাননি। জানালে আশা করি তিনি এত সাহস দেখাতেন না। সে যাই হোক, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সে ব্যাপারে কোনো কথা বলবো না। আমি আমার অনুমানের উপর ভিত্তি করেই ফাঁদ পাতলাম। আপনাদের জানিয়ে দিয়ে এলাম হিরে বাড়িতেই আছে। লোভ বড় ভয়ঙ্কর, বুঝলেন অনন্তবাবু? সেই লোভই আপনাকে টেনে আনলো। ব্যোমকেশের কথা শেষ করে দারোগার দিকে তাকালে দারোগার ইশারায় দুই হাবিলদার তাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে অনন্ত বন্দ্যোপাধ্যায় বলতে থাকলেন, তুমি কেউটের লেজে পা দিয়েছো ব্যোমকেশ বক্সী, ছোবল তোমায় খেতেই হবে। আমার চোখের সামনে ভেসে উঠল ডাক্তার অনুকূল বাবুর মুখটা। সেও তো এমনভাবেই শাসিয়েছিল ব্যোমকেশকে, পরে বদলাও নিতে উদ্যত হয়েছিল। ব্যোমকেশ তার অসাধারণ বুদ্ধি বলেই বেঁচে গেছে, কিন্তু এবারেও যদি এই অনন্তবাবু সেই একই রকম বদলা নিতে আসে, আর যদি ব্যোমকেশ এবারে আর বাঁচতে না পারে, শিউরে উঠল আমার সারাটা শরীর। শশীভূষণ বাবুর বাড়ি ফিরলাম সকালবেলায়। রাতের ঘটনাগুলোর চাপে মাথা তখনও ভার। শশীভূষণ বাবুর বসার ঘরে বসে চার ধূমপান চলছে। মনোরমা দেবী আর সত্যবতীও ছিল। তা বলুন তো এবার ব্যোমকেশবাবু সবটা। ব্যোমকেশ সবটাই বলল। আমি প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি জানলে কেমন করে যে ওই ড্রাইভারই অনন্ত বন্দ্যোপাধ্যায়? উত্তরে ব্যোমকেশ কিছু না বলে একটা ছবি এগিয়ে দিল আমার দিকে। দেখলাম অনন্তবাবুর যে ছবিটা সে এনেছিল সেটার ওপরে কলমের আঁচড়ে গজিয়েছে গোঁফ আর দাঁড়ি। আবার একবার অবাক হলাম ব্যোমকেশের অসাধারণ বুদ্ধির ক্ষমতায়। এরপর আর দিন তিনেক থেকে আমরা ফিরে এসেছিলাম নিজ বাসায়। আসার আগে দেখে এসেছিলাম শশীভূষণ বাবু আগের থেকে অনেকটাই নিজেকে সামলে উঠিয়েছিলেন। হাসি আবার একটু একটু করে ফিরে এসেছিল তার মুখে। প্রভাবতী দেবীকেও পুলিশ অ্যারেস্ট করেছিল অপরাধীকে সাহায্য করার অপরাধে। বাসায় ফিরে ব্যোমকেশ আমায় বলল, দেখলে তো অজিত, যখন লোভ আর ইতিহাস একসাথে জোট পাকায় তার পরিণাম কেমন ভয়ঙ্কর রূপ নেয়। উত্তরে আমি আর কিছু বললাম না। সিগারেটে এক টান দিয়ে ভাবতে লাগলাম এই ঘটনাটা গুছিয়ে যত তাড়াতাড়ি সম্ভব লিখে ফেলতে হবে।